আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে একটু কথা বলি। যে আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি গণিতে, এটা আসলে শুরু কোথায়, শেষ কোথায় এবং কোন পর্যন্ত নাম্বারের সাথে আমরা পরিচিত। যখন এই নাম্বারগুলো আবিষ্কার হয় তখন সাধারণত মানুষ কাউন্টিং নাম্বার আবিষ্কার করে, যেটাকে আমরা ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলি অথবা বাংলায় স্বাভাবিক সংখ্যা। এই জিনিসটা হচ্ছে আমরা গণনা করতে পারি সেই হিসেবে কাজ করে, যেমন 1 2 3 4, 1 2 3 4 এরকম। তো এরপর আমাদের প্রয়োজনের তাগিদেই এই 1 2 3 4 এরকম সংখ্যা ইনফিনিটি পর্যন্ত পরেই শূন্যটা আবিষ্কার হয়। আমরা জানি ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এই শূন্যটা আবিষ্কার করেন। তো এটাকে তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে। শূন্য যখন চলে আসে তখন তাকে আসলে হোল নাম্বার বলে। বাংলায় এই শূন্য সহ ন্যাচারাল নাম্বার যে আছে তাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। যেখানে শূন্যটা বাদ দিলে বাকি যারা থাকে তাদেরকে বলা হয় ধনাত্মক সংখ্যা। তাহলে শূন্য সহ এই যে বড় বৃত্তের মধ্যে কিন্তু ছোট বৃত্তটা আছে আর কি, এটা দিয়ে বোঝাচ্ছে যে হোল নাম্বার বলতে জিরো তো আছেই, সাথে এরা সবাই আছে। তাহলে এই জিরো সহ এরা অঋণাত্মক সংখ্যা, আর জিরোটাকে বাদ দিলে এরা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এরপর আমাদের আসে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার, যার বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই কথার মানে হলো যে এরপর আমাদের নেগেটিভ নাম্বার চলে আসে। ওয়ান থাকলে -1ও থাকবে, টু থাকলে -2ও থাকবে। এই যে ইন্টিজার নাম্বার আসলো, ইন্টিজার নাম্বার আসলে কারা? এই যে ন্যাচারাল নাম্বার কি ইন্টিজার নাম্বার? হ্যাঁ, অবশ্যই। ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এরা সহ সবাই হচ্ছে কি ইন্টিজার নাম্বার। এই হোল নাম্বারের মধ্যে কিন্তু নেগেটিভ নেই, ন্যাচারাল নাম্বারের মধ্যেও নেগেটিভ নেই। ইন্টিজারের মধ্যে কি আছে? নেগেটিভ তো আছেই, সাথে এরা দুইজনও আছে। তো এরপর আমরা ইন্টিজার নাম্বার পর্যন্ত আসলাম। এখন আমরা যখন ভাগ করতে যাই, যে তিনটা জিনিস যদি দুইজনের মধ্যে ভাগ করি, সেক্ষেত্রে এক একজন 1.5টা করে পাবে। বাট এখন পর্যন্ত আবিষ্কৃত সংখ্যার মধ্যে কিন্তু 1.5 আমাদের নাই। তো মানে ভগ্নাংশ আসে আর কি, এটা বোঝাচ্ছি। ভগ্নাংশ আবার হয় দুই রকমের। একটা হচ্ছে রেশনাল নাম্বার, আর একটা একটু পরে আসছে। সেটা কি? যেমন এই যে 3.5, এটা রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা। রেশনাল বলতে বোঝাচ্ছে মূলদ সংখ্যা। 6/7 এটা একটা মূলদ সংখ্যা। মানে তাহলে কি এই দুইকে আমি মূলদ সংখ্যা বলতে পারবো? হ্যাঁ, দুই মূলদ সংখ্যা। এই বৃত্তের মধ্যে যারা আছে সবাই মূলদ সংখ্যা, এই বৃত্তের সবাই মূলদ, এই ইন্টিজারের সবাই মূলদ। সাথে কিছু সংখ্যা যোগ হয়েছে যে ভগ্নাংশটা আগে ছিল না, এই তিনটার মধ্যে ছিল না, নতুন কিছু ভগ্নাংশ যুক্ত হয়েছে। তো এই ভগ্নাংশগুলোকে বলা হয় রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। 3.5, -2.5, -5/8। এই মূলদ সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য বা সংজ্ঞা বলতে পারি যে তাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। দেখো, -5/8 তো ভগ্নাংশ আছেই, 6/7ও আছে। এখন এই 3.5কে কি আমি ভগ্নাংশ আকারে লিখতে পারবো? হ্যাঁ, পারবো। 3.5 হচ্ছে 7/2 লিখলে 3.5 হবে। তাহলে 3.5কে 7/2 আকারে লেখা যায়। একইভাবে এইটাকেও লেখা যাবে কি 1/4। আগে মাইনাস আছে, তাতে কিছু যায় আসে না। তাহলে এখন আসি, তাহলে এই যে এই থ্রি কি মূলদ সংখ্যা? থ্রিকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? হ্যাঁ, যায়। 3/1 লেখা যায় আর কি। তো এটা হচ্ছে মূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যা করতে গিয়ে কিছু ভগ্নাংশ আছে যাদেরকে মূলদ আর বলা যাচ্ছে না। যেমন যে √10, √2, পাই, এরা হচ্ছে কি ইরেশনাল বা অমূলদ সংখ্যা। আচ্ছা, আগে কিন্তু এমন হয়েছে এই দুইকে মূলদ সংখ্যা বলতে পারছিলাম। তার মানে এরা সবাই এই যে এইখানে যতগুলো বৃত্ত আছে সবাই হচ্ছে মূলদ সংখ্যা। এদের বাইরে কিছু সংখ্যা আসে, তাদেরকে আমরা বলি অমূলদ সংখ্যা, যেমন এই সংখ্যাগুলো আসে। তাহলে এইখানে সবাই মূলদ আর এইখানে সবাই কি অমূলদ। এই মূলদ আর অমূলদ নিয়ে সবাইকে নিয়ে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে আমরা বলি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এসএসসি পর্যন্ত আমরা এই রিয়েল নাম্বারের সাথেই কি পরিচিত, যে আমরা যত নাম্বার জানি সবাই কি বাস্তব সংখ্যা। তাহলে এইটা কি বাস্তব সংখ্যা? হ্যাঁ, √10 বাস্তব সংখ্যা, এদিকে দুইও বাস্তব সংখ্যা। কিন্তু এই √10 আবার ন্যাচারাল নাম্বার না। √10টা ন্যাচারাল নাম্বার না। আবার এই দুইও কি অমূলদ সংখ্যা না, এরা আলাদা। কিন্তু দুইকে বলা যাবে রেশনাল নাম্বার, দুইকে বলা যাবে ইন্টিজার নাম্বার, দুইকে বলা যাবে হোল নাম্বার।
দুইকে বলা যাবে ন্যাচারাল নাম্বার। কিন্তু এই -2 কে কিন্তু হোল নাম্বারও বলা যাবে না, ন্যাচারাল নাম্বারও বলা যাবে না। -2 ইন্টিজার নাম্বার। আবার এই 3.5-কে কিন্তু রেশনাল নাম্বার বলতে পারে, আবার ইন্টিজার বলা যাবে না। মানে বোঝানোর স্বার্থে বললাম, এরকম করে আসলো তাহলে রিয়েল নাম্বার। তাহলে তোমরা ইন্টারমিডিয়েটে ওঠার আগ পর্যন্ত এই এই বাস্তব সংখ্যার সাথেই পরিচিত, রিয়েল নাম্বার। এরপর আমরা যদি গ্রাফে দেখি বাস্তব সংখ্যার একে এই সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করা যায়, তাহলে বাস্তব সংখ্যা বলতে যাই আছে, যাই এক্সিস্ট করে, যা আমরা বুঝি, সব এই রেখার উপর প্লেস করা। তার মানে এই রেখায় আর কোনো জায়গা খালি নেই। দেখো 1.2 এইখানে, তাহলে 1.3 হবে তার পাশে। কেউ যদি বলে 1.0001, তাহলে সেটা আবার এখানে। তার মানে এই রেখার মধ্যেই সব এক্সিস্ট করতেছে। কিন্তু আমরা দেখলাম এখানে যে বাস্তব সংখ্যা বলতে যা কিছু আছে, সেগুলো দিয়ে সব কাজ করা যায় না, আরো সংখ্যার প্রয়োজন হয়। এই জন্য আমরা একটা নতুন সংখ্যা নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই যে আই আসে যে, তাইলে আইটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার যার সাথে আই আছে। আই মানে হচ্ছে √(-1)। যেমন এখানে আছে √(-7), একে লেখা যায় 7i। তার মানে আই থাকলে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তাহলে এইটা তো আমাদের বাস্তব সংখ্যা আগে থাকতে ছিল, আমরা নতুন একটা অক্ষ নিয়ে আসলাম। এই লাইনের উপর যারাই আছে তারা হচ্ছে কাল্পনিক সংখ্যা, এই লাইনের উপর যারা আছে তারা কি বাস্তব সংখ্যা। তাহলে এই কাল্পনিক সংখ্যা আর বাস্তব সংখ্যা সম্মিলিতভাবে যে সংখ্যা সিস্টেম বা নাম্বার সিস্টেম গড়ে তোলে, তাকে বলা হয় হচ্ছে জটিল সংখ্যা। এই যে এই রিয়েল নাম্বার আর ইমাজিন নাম্বার মিলে হচ্ছে কি জটিল সংখ্যা। আমরা যদি গ্রাফ থেকে আর একটু বোঝার চেষ্টা করি, তাইলে দেখো যে এই রেখার উপর আছে কাল্পনিক সংখ্যা, এই রেখার উপর আছে বাস্তব সংখ্যা, তাহলে এই বিন্দুটা কি, এটা হচ্ছে জটিল সংখ্যা। কারণ এই সংখ্যাটাকে পাওয়ার জন্য এই দুইটা অক্ষকে আমার প্রয়োজন হয়। কিভাবে দেখো, ওইখানে যাওয়ার জন্য এইখান থেকে 4 ঘর আসতে হয় বাস্তব অক্ষ বরাবর, আর উপরের দিকে 3 ঘর যেতে হয় কি কাল্পনিক অক্ষ বরাবর। তাহলে জটিল সংখ্যাটা হচ্ছে 4 + 3i। বাস্তব বরাবর 4 ঘর, তাই এর সাথে আই নাই। আর কাল্পনিক বরাবর 3 ঘর, তার সাথে আই আছে। তাহলে এই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। মোটামুটি এই জটিল সংখ্যা পর্যন্তই আলোচনা আছে, ইন্টারমিডিয়েটে বা আরো উপরেও এই জটিল সংখ্যাই অনেক বড় সংখ্যা সিস্টেম। দেখো আগে ছিল শুধুমাত্র এই লাইনের উপর সংখ্যা আমাদের, এখন কিন্তু এই তলের উপর যত বিন্দু সম্ভব প্রতিটাই এক একটা সংখ্যা। তাহলে জটিল সংখ্যা অনেক বড়। এক্ষেত্রে আমি বলতে পারি এই জটিল সংখ্যার মধ্যেই বাস্তব সংখ্যাটা ঢুকে আছে আর কি। আর একটু যদি গ্রাফ থেকে দেখি যে কমপ্লেক্স নাম্বার বলতে বোঝাচ্ছে এরা সবাই, তাহলে কি আমি এই 2কে কমপ্লেক্স নাম্বার বলতে পারবো? হ্যাঁ, 2কে কমপ্লেক্স নাম্বার বলতে পারবো। কিন্তু 2কে কমপ্লেক্স নাম্বার বলতে পারলেও এই যে এদেরকে কিন্তু রিয়েল নাম্বার বলতে পারবো না, এই ইমাজিন নাম্বার কাউকে। আবার কমপ্লেক্স নাম্বারকেও আমি রিয়েল বলতে পারবো না, কমপ্লেক্স কমপ্লেক্সই। তো এই হচ্ছে মোটামুটি নাম্বার সিস্টেম সম্পর্কে একটা ধারণা যে কমপ্লেক্স নাম্বার আসলে কি। তো সোজা কথা বলতে গেলে কমপ্লেক্স নাম্বার হচ্ছে এই বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলে যে নাম্বার সিস্টেমটা হয়, তাকে বলা হয় কি কমপ্লেক্স নাম্বার। এখানে বাস্তব সংখ্যা বলতে যারাই জানি আমি, সাথে যে কাল্পনিক সংখ্যা আসলো, এদের মিলিত রূপ হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার। এভাবে প্রকাশ করা হয় প্লাস দিয়ে 4 + 3i। তো একইভাবে যদি আমি এইখানে একটা সংখ্যা বের করতে চাই, যে লাল বৃত্তটা কোথায় আছে, দেখবা সে বাস্তব অক্ষ বরাবর -3 এসে কাল্পনিক অক্ষ বরাবর 2i আসছে। তাহলে এই লালের এই জায়গাটায় সংখ্যাটা হবে কি -3 + 2i। এই ছিল মোটামুটি নাম্বার সিস্টেম নিয়ে কথা।